আমন্ত্রণ সবাইকে ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় দেশের উন্নয়নে তরুণ প্রজন্মের ভূমিকা। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আরটিভির স্টুডিওতে আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক নিশিতা জামান নিহা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আহনাফ সাইদ খান। সীমাহীন রাজনীতিকরণের ফলে রাষ্ট্রের প্রায় প্রতিটি প্রতিষ্ঠান ভেঙে পড়েছে। অনিয়ম, দুর্নীতি আর বৈষম্য গ্রাস করেছে দেশের প্রতিটি সেক্টরকে। দাম্ভিকতা এতদিন চাপা পড়েছিল সাধারণ নাগরিকের অধিকার। ঋণের নামে দীর্ঘদিন ধরে লুট হয়েছে দেশের ব্যাংকিং খাত। নিত্য প্রয়োজনীয় পণ্যকে ঘিরে গড়ে উঠেছে সিন্ডিকেট। অর্থনীতির পাশাপাশি দেশের স্বাস্থ্য খাত, শিক্ষা ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, বিচার বিভাগ সহ প্রতিটি ক্ষেত্রেই তৈরি হয়েছে স্বজনপ্রীতি, স্বেচ্ছাচারিতা। এমন দলবাজি আর লাগামহীন অনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলেছে দেশের তরুণরা। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের পাহাড়সম জঞ্জাল সরিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন তরুণরা। যে তরুণ সমাজকে এতদিন অবজ্ঞা অবহেলা করা হয়েছে, সেই তরুণ প্রজন্মের হাত ধরেই ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। তবে সামনে রয়েছে বহু চ্যালেঞ্জ। ভঙ্গুর অর্থনীতি, মূল্যবোধের অধপতন, নীতিহীন সংস্কৃতি, ভেঙে পড়া সামাজিক, রাজনৈতিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার ও পুনরুদ্ধার যেমন জরুরি, তেমনি বিপুল সংখ্যক কর্মসংস্থান সৃষ্টি, জনমাধ্যম উন্নয়ন, পরিবেশের সুরক্ষা সহ বহু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দেশকে। এই প্রতিবন্ধকতাগুলো নিয়ে কি ভাবছেন দেশের তরুণরা? কেমন হবে নতুন বাংলাদেশের চেহারা? অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা কি? কেমন বাংলাদেশ দেখতে চান তরুণরা? এমন নানান প্রশ্নের উত্তর জানতে আজ আমরা ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানের মুখোমুখি হচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়কের, যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন সামনের সারিতে থেকে। স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। জনাব লুৎফর রহমান, আপনাকে দিয়ে আমাদের আজকে আলোচনা শুরু করছি। অনেক প্রাণের বিনিময়ে গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বিপ্লবের প্রথম ধাপে সাফল্য সঙ্গেই আমরা পেরোতে পেরেছি। দ্বিতীয় ধাপ হচ্ছে রাষ্ট্র সংস্কারের। কি ভাবছেন আপনারা? কি ভাবছেন আসলে আমাদের দেশের তরুণরা? ধন্যবাদ আরটিভিকে আমাদের এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি প্রথমেই স্মরণ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই গণ অভ্যুত্থানের যারা অগ্রণী সৈনিক, যারা নিজেদের প্রাণের বিনিময়ে এই দেশ থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা এক ফ্যাসিস্ট রেজিমকে বিদায় করেছে, যাদের রক্তের বিনিময়ে আজকে দেশ নতুন বাংলাদেশের এক বাস্তবতার দিকে এগিয়ে যাচ্ছে। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই শহীদদের, এবং আমি সমবেদনা জানাচ্ছি আজকের এখনও যারা হসপিটালে শারীরিক যন্ত্রণায় কাতরাচ্ছে। এবং আমাদের একটি ব্যর্থতাই বলবো যে আমরা এখনও সেভাবে তাদের সুচিকিৎসার যে ব্যবস্থা সেটা আমরা করতে পারিনি, চেষ্টা করছি। তো এই বাস্তবতায় আসলে নতুন বাংলাদেশের যে সামনের বাংলাদেশ যেটা, সেই বাংলাদেশের তরুণ প্রজন্মের যে আশা আকাঙ্ক্ষা, সেই বাংলাদেশে তরুণ প্রজন্মের এক ধরনের প্রস্তাবনা থাকবে একটি বৈষম্যহীন, একটি মানবিক বাংলাদেশের। এখন আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা খুব বেশি দিন হয়নি, 1 সপ্তাহ পার হয়েছে। তো এখন এই 1 সপ্তাহ যেটা পার হয়েছে, এটা আমি মনে করি অভ্যুত্থানকালীন সময়ের ভেতরে আছে। কারণ এখনও দেশে ল অ্যান্ড অর্ডার পুরোপুরি হয়নি, সংগঠিত হতে পারেনি। এখনও সাধারণ মানুষ এক ধরনের নিরাপদ বোধ করছে না, এখন অনেক জায়গায় অরাজকতা চলছে। আর যারা পরাজিত শক্তি, তারা নানাভাবে সাম্প্রদায়িক এক ধরনের সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় ডাকাতি, লুটতাজের সাথে তারা জড়িত, এবং এই বর্তমান পরিস্থিতিরও সুযোগ নেওয়ার চেষ্টা করছে একটি পক্ষ। তো আমরা মনে করছি যে এখনও আমরা এক ধরনের পরীক্ষার ভেতরে আছি, অভ্যুত্থানের প্রক্রিয়ার ভেতরে আছি। আশা করছি শীঘ্রই দেশের সব প্রতিষ্ঠানগুলো সচল হবে, আইন শৃঙ্খলা আর স্বাভাবিক হবে, এবং আমরা যারা ছাত্র সমাজ, ছাত্র জনতা যারা এই আন্দোলনে কাজ করেছে, আন্দোলনের সাথে জড়িত ছিলাম, তাদের প্রত্যাশা হচ্ছে সব কিছু, শত জঞ্জাল, শত রক্ত, সব কিছুকে ছাপিয়ে আমরা সুন্দর একটি বাংলাদেশের দিকে এগিয়ে যাব। ধন্যবাদ আপনাকে। নিশিতা জামান নিহা, কেমন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন আপনি? কেমন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে তরুণরা?
শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। বাংলাদেশটা আসলে যেমন হওয়া উচিত বা যেভাবে আমরা দেখতে চেয়েছি সরকার আমাদের বাংলাদেশটাকে, সেখানে নানা ধরনের প্রতিবন্ধকতা আমরা দেখেছি। রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিভাবে ভেঙে পড়েছে আমরা দেখেছি। তারা সঠিকভাবে কাজটি করতে পারেনি জন্য আজকে আমাদের এখানে এসে এ ধরনের একটি অভ্যুত্থানের প্রয়োজন হয়েছে। সর্বক্ষেত্রে বৈষম্য বিরাজ করত। আমার চাকরি যেটি আমার অধিকার, সেটি নিয়ে আমাকে রাস্তায় নামতে হয়েছে এবং আমাকে স্লোগান দিতে হয়েছে কোটা না মেধা, মেধা মেধা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি বা আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে একটি রাষ্ট্র কিভাবে চলবে এবং সেটি কিভাবে ফাংশন করবে সেটি আসলে নির্ভর করে এই রাষ্ট্রের সরকারের ওপর। সরকার যদি আসলে রাষ্ট্র চালানোর ক্ষেত্রে এবং বিনির্মাণের ক্ষেত্রে তাদের ভূমিকাটি সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে কিন্তু এই ধরনের ব্যর্থতা বারবার আসবে, যেটি আমরা দেখেছি। আপনি এখনও যদি বাংলাদেশের মানুষের কাছে শোনা হয় তারা আসলে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তারা কি ভাবছে বা তারা কি চাচ্ছে, অধিকাংশ ক্ষেত্রে তারা কিন্তু তাদের হতাশার কথা জানাচ্ছে। এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের মানুষ বলছে তারা চায় প্রচলিত যে ধরনের রাজনৈতিক সিস্টেম আছে বা যে দলগুলো আছে তার বাইরে গিয়ে তারা চাচ্ছে তরুণরা একটি দল করুক। সেটি তারা কেন চাচ্ছে? সেটি চাচ্ছে কারণ এই অনাস্থার জায়গাটি তৈরি হয়েছে, দলগুলো ব্যর্থ হয়েছে বারংবার। তো সেই জায়গা থেকে এসে আমরা অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠিত হয়েছে সেটি আমাদেরকে অনেক আশা দেখাচ্ছে এবং আমরা আশা করছি এরপরে নির্বাচনের মাধ্যমেই সরকার আসবে এবং আমাদের দেশ আসলে সেখানে আর বারবার প্রয়োজন হবে না প্রতিটি প্রতিষ্ঠানের একজন সরকারের দিকে বা সরকার প্রধানমন্ত্রী যিনি তার দিকে তাকিয়ে থাকার। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন বিভাগ যেগুলো আছে, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, তারা আসলে তাদের জায়গা থেকে সঠিকভাবে এবং তাদের সঠিক দায়িত্বটি পালন করবে। এভাবেই বাংলাদেশ এগিয়ে যাবে। একদম যথার্থ বলেছেন, ধন্যবাদ। জনাব আহনাফ সাঈদ খান, নিশিতা জামান যে কথাটি বলছিলেন যে প্রতিটা দেশের প্রতিটা সেক্টর, প্রতিটা প্রতিষ্ঠান তার নিজ নিজ জায়গা থেকে তার দায়িত্বটা পালন করবে, একদিকে তাকিয়ে থাকবে না, যেটা বিগত দিনগুলোতে আমরা দেখেছি। এবং দেশের মানুষ একটা তরুণ প্রজন্মকে, মানে যে স্বপ্নটা তরুণদের কাছ থেকে বাংলাদেশের মানুষ দেখেছে, তাদের উপরেই কিন্তু বাংলাদেশের মানুষ আস্থা রাখতে চাচ্ছে। বাংলাদেশে কী কী অসঙ্গতি এখন আপনারা দেখছেন এবং দেশের তরুণরা আসলে কি চাচ্ছে? ধন্যবাদ। দেখুন, এই কথাটা আরও আগেও বারবার বলেছি যে বাংলাদেশে গত 53 বছরে আমাদের যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলো ঠিকঠাকভাবে কাজ করছে না। যার যে দায়িত্ব সে তার দায়িত্ব পালন করে না, যে কারণে বাংলাদেশ বারবারই রাষ্ট্রীয়ভাবে একটা ব্যর্থতার পরিচয় পেয়েছে সবসময়। তো এই জায়গাটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে এবং প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এমনভাবে গড়ে তুলতে হবে যে যেন তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, নিজেদের কাজটা নিজেরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে। তো এই ব্যাপারটা আমাদের সবচেয়ে মূল লক্ষ্য আর কি। এখন দেখেন বাংলাদেশের আসলে যেদিকে তাকাবেন, মানে সমস্যার তো আসলে শেষ নাই। আপনি দেখেন বাংলাদেশ একটা কৃষি নির্ভর দেশ। আমাদের অর্থনীতি বলেন কিংবা আমাদের খাদ্যাভ্যাস, এগুলোর যোগান আমাদের এখানে যে ফসলগুলো হয় এখান থেকেই নিতে হয়। আমরা আমাদের আসলে এই পরিস্থিতি নেই যে রপ্তানি করে আমরা সব চাহিদা মেটাতে পারবো। এখন এখানে আমাদের কৃষকরা কষ্ট করে ফসল ফলান ঠিকই, কিন্তু তারা কোনো মূল্য পান না। অথচ আমরা বাজারে গিয়ে যখন কোনো কিছু কিনতে যাই আমাদের নাভিশ্বাস উঠে যায়। তো এই যে মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট অথবা বাজার ব্যবস্থার যে ত্রুটি, হ্যাঁ, ওই ত্রুটির মূলেই আছে মধ্যস্বত্বভোগী সিন্ডিকেট। এখন যদি মানে কৃষকরা সেন্ট্রালি কোথাও বিক্রি করতে পারতো পাইকারি রেটেই, তারপরও তারা কিন্তু মানে ন্যায্য মূল্য পেত। তো এই একটা সমস্যা। তারপর হচ্ছে আপনি হয়তো বা যানজট বা ইয়ের কথা বলছিলেন। এখানে দেখেন ফ্লাইওভার বা মেট্রো রেল এগুলাই সমাধান না। বা বিগত ফ্যাসিবাদী সরকার যেটা করেছে বারবার শুধু অবকাঠামোগত উন্নয়ন, বাহ্যিক চাকচিক্য,
যেটার ভেতরে অন্তঃসার শূন্য ফাঁপা। এটাই আমাদের মানে সবচেয়ে দুঃখজনক ব্যাপার। তো এখন আমাদের যে ঋণের দুষ্টচক্র, এখান থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা যদি ঋণ থেকে না বেরিয়ে আসতে পারি, তাহলে আন্তর্জাতিক শক্তি যারা আছে, তো এদের কবল থেকেও বের হয়ে আসা যাবে না। তো এটা বের হয়ে না আসতে পারলে, নিজের দেশ যদি স্বনির্ভর না হয়, তাহলে প্রকৃত যে উন্নয়ন, ওই ক্যাসেট বাজানো অবকাঠামোগত উন্নয়ন না, প্রকৃত যে উন্নয়ন, সেটা স্বাদ আমরা আসলে পাবো না। সাধারণ মানুষ সেটা স্বাদ পাবে। হ্যাঁ, সাধারণ মানুষ পাবে না। কারণ এতদিন কি হয়েছে, শুধু জিডিপির গুণগান, কিন্তু জিডিপিটা কিভাবে হয়েছে? এখন সালমান এফ রহমান সে হচ্ছে যে 35,000 কোটি টাকা যার নামে ওই ব্যাংক লোন, যারা হাজার হাজার কোটি টাকা লোপাট করছে, আর যে লোকটা হচ্ছে যে মানে আগে 3 বেলা খেতে পারতো, সে এখন 1 বেলা খেতে পারছে। তো দুইজনের মানে আয়ের গড় করে ওই যে জিডিপি, এটা তো আয়ওয়াস। এই উন্নতি তো আমরা চাই না। ধন্যবাদ জনাব লুৎফর রহমান। এই যে সাবেক সরকারের দাম্ভিকতায় অধিকার কিন্তু পদদলিত হয়েছে, এবার কি দেশের মানুষ কিংবা দেশের নাগরিকরা তাদের মর্যাদা ফিরে পাবে? আসলে এই যে নাগরিক অধিকারের প্রশ্ন, এটাই এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ বিগত সরকারে মানে শুধু অধিকার না, মর্যাদা। হ্যাঁ, মর্যাদা। এটাই প্রতিটা নাগরিকের কিন্তু তার যার যার মর্যাদা, মানে কেউ কাউকে ছোট করবে না, কেউ কাউকে বৈষম্যহীন একটা সমাজের যে কেউ তার সে বলতে পারবে না, সে তার মত প্রকাশ করতে পারবে না, অবশ্যই যৌক্তিক। আমাদের এই আন্দোলনের ভিতরে কিন্তু এই একটা ব্যাপার ছিল। এটা যদি আপনি খেয়াল করেন, দেখবেন যখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি হল থেকে সাধারণ ছাত্রদের সররা বুলেট, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড মেরে মেরে হল থেকে বের করে দিল, তখন তো সবাই মনে করেছিল আন্দোলনটা হয়তো থেমে যাচ্ছে। এই যে বের করে দেওয়ার পরে যেটা হয়েছে, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু রুখে দাঁড়িয়েছে। এটা কিসের প্রশ্নে? প্রাইভেট ইউনিভার্সিটি কি কোটা খুব দরকার তাদের? প্রাইভেট ইউনিভার্সিটির কিন্তু খুব একটা অধিকার এবং ডিগনিটির প্রশ্নটা, মর্যাদার। তারা যখন দেখেছে এদেশের ছাত্র সমাজকে কুকুর বিড়ালের মতো মেরে মেরে হল থেকে বের করে দিচ্ছে, তখন তারা আর নিজেকে ধরে রাখতে পারেনি। তারা গুলির সামনে বুক পেতে দিয়েছে। এদেশের ছাত্র সমাজের মর্যাদার রক্ষায় তারা জীবন দিতেও দ্বিধা করেনি। তো আমি এই আন্দোলনের বেসিক জায়গাটা আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে এই আন্দোলনটা হয়েছে মর্যাদার প্রশ্নে, বৈষম্যহীনতার প্রশ্নে। এখানে পাবলিক প্রাইভেটের বৈষম্য তারা দূর করে দিয়েছে। তাদের ছাত্রদের মর্যাদা যে এক, এই প্রশ্নে তারা অটল ছিল এবং ঝাঁপিয়ে পড়েছে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে এবং জীবন দিয়েছে। তো এখন যদি সামনের বাংলাদেশ এটা করতে ব্যর্থ হয়, আমি মনে করব এই আন্দোলন ব্যর্থ হবে, এই অভ্যুত্থান ব্যর্থ হবে। তো আমরা ছাত্র জনতার পক্ষ থেকে সাধারণ মানুষদেরকে এই কথাটাই বলবো যে আপনারা এই আন্দোলনকে, এই অভ্যুত্থানকে ব্যর্থ হতে দিবেন না। এই আন্দোলন আপামর জনতার আন্দোলন, এখানে নির্দিষ্ট গোষ্ঠীর আন্দোলন নয়। এই আন্দোলনের শহীদ যারা, তাদের লিস্ট যদি দেখেন, 4 বছরের শিশু থেকে নিয়ে 60-70 বছরের বৃদ্ধ পর্যন্ত আন্দোলন করেছে। এতে করে বোঝা যায় কতটা গণমানুষের সম্পৃক্ততা ছিল এই আন্দোলনে। তো ওই জায়গায় বহু বছর দেখা যায়, হ্যাঁ, দেখা যায়নি এদেশে। বিগত বছরের সেই সরকার বদলের পালা বদলের খেলায় শুধু চেয়ার বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু ব্যবস্থা বদলেনি। আমরা সেই বাংলাদেশ চাই না। আমরা চাই প্রকৃত বদলের বাংলাদেশ, যেখানে সকল শ্রেণী পেশার মানুষের মর্যাদাপূর্ণ একটি মর্যাদাপূর্ণ একটি সমাজে বসবাস করবে। ধনী দরিদ্রের বৈষম্য এটা কমে আসবে। এবং এর জন্য সরকারকে আমরা ছাত্র জনতা, আমরা বিশেষ করে যারা এই আন্দোলনের সাথে ছিলাম, তারা একটি প্রেশার গ্রুপ হিসেবে কাজ করব এবং সবসময় আমরা এই প্রেশারের জায়গা থেকে, এই আন্দোলনের জায়গায় আমরা প্রেশার গ্রুপের কাজটি করব। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চিতুজ্জামান, দিনে দিনে দেশে বৈষম্য প্রকট আকার ধারণ করেছিল, কিন্তু মানে ক্রমান্বয়ে সেই বৈষম্যটা এতই বেড়ে গেছিল, সেই বৈষম্য দূর করে সবার বাংলাদেশ গড়ে তুলতে আসলে তরুণরা কি ভূমিকা রাখবে আমরা শুনবো। একটি বিরতি নিয়ে আসি, বিরতি থেকে ফিরে আমরা শুনবো। দর্শক, ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠান নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত ইসলামী ব্যাংক উন্নয়নে বাংলাদেশ অনুষ্ঠানে। সঙ্গে আছে মিসেস আশিক রহমান। আজ আমরা আলোচনা করছি দেশের উন্নয়নের তরুণ প্রজন্ম নিয়ে। আমরা ফিরছি আলোচনায় নিশ্চিতুজ্জামান নিহা। আমি বিরতির পরে যে প্রশ্নটি করেছিলাম যে দিনে দিনে দেশে বৈষম্যটা আসলে প্রকট আকার ধারণ করেছিল, সেই বৈষম্য দূর করে সবার বাংলাদেশ গড়ে তোলার জন্য তরুণরা কি ভূমিকা রাখবে? এখানে যে বৈষম্যটি ছিল সেদিকে যদি আমরা তাকাই, এখানে
পলিসি মেকিং থেকে শুরু করে সরকারের কাঠামোতে যারা ছিল তাদের মধ্যে কিন্তু তরুণদের পার্টিসিপেশনটা এতদিন ওরকম ছিল না। এর ফলে যেটি হয়েছিল, এবং সরকার যারা ছিল তারা আসলে জনগণের থেকে বিচ্ছিন্ন ছিল, সেটি হয়ে গেছিল একটি জনবিচ্ছিন্ন সরকার, একটি ফ্যাসিস্ট সরকার। তারা কিন্তু এই যে জনগণের চাওয়া পাওয়া বা জনগণ আসলে কি চায় সেদিকে তারা তাকায়নি। যদি তারা তাকাতো এবং যদি তারা জনগণের পালস বুঝতে পারতো তাইলে হয়তো এই আন্দোলনটা আজকে আসলে এখানে আসতো না। তরুণরা কিন্তু জানে না এমনটি না, তরুণরা জানে কোথায় কিভাবে তাদের কাজ করতে হবে, তাদের এখানে তাদের ভূমিকা কি হবে। বরং তারা আমরা যদি বলি যে আগের জেনারেশনের থেকে হয়তো তারা একটু ভালোভাবেই তারা জিনিসগুলো উপলব্ধি করতে পেরেছে বলে আমার ধারণা। তারা বুঝতে পারে এখন যেটি প্রয়োজন তাদের হচ্ছে গ্রুমিংটা প্রয়োজন, তাদেরকে ওই জায়গাগুলোতে আসতে দেওয়ার সুযোগ করে দেওয়া প্রয়োজন। তাহলে আমি মনে করি যে একটি দারুণ পরিবর্তন আসতে পারে। ধন্যবাদ জনাব আহনাফ সাঈদ খান। এতদিন আমরা নানানভাবে দেশকে, দেশের মানুষকে, তরুণদেরকে বিভাজিত করতে দেখেছি, যে কথাটি নিশিতা জামান বলছিল। এই বিভাজন দূর করতে তরুণরা কি ভূমিকা রাখবে ভবিষ্যতে, যেন কেউ এই বিভাজন করতে না পারে? দেখুন, আমাদেরকে যেটা এতদিন দেখানো হয়েছে, পড়ানো হয়েছে বা কি, যে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে এক ব্যক্তি, এবং এই যে 1000 বছর ধরে চলে আসা এই যে বাংলা অঞ্চল বা বঙ্গ অববাহিকা, হিমালয়ের পাদদেশে যে অঞ্চল, এখানে আমাদের ইতিহাস শুরুই করে 71 থেকে। কিন্তু 71 তো মানে হুট করে আকাশ থেকে পড়ে আসেনি। তার আগে 47 আছে, 47-এর আগে 6 আছে, 11 আছে, তার আগে 1857 আছে, তার আগে আপনার তিতুমিরের আন্দোলন, ফরাজি আন্দোলন, আরো আছে ব্রিটিশ পিরিয়ড। তার আগে মুঘল আমল, 12 ভূঁইয়া বা আরো যা কিছু আছে। তো এগুলা হচ্ছে যে মানে এসবে ফোকাস নাই, শুধু এক ব্যক্তি, একজনের বাবা, এটাই বাংলাদেশ আকাশ থেকে টুপ করে পড়লো, এই ইতিহাস পড়ানো হয়েছে। তো এই বায়াসড ইতিহাস পড়ে তো আসলে মানে কোনো কিছু জানা যায় না। আমাদের যে মানে এই প্রজন্মের ছেলেপেলেরা ভাসানী সম্পর্কে জানে না, তারা ওসমানী সম্পর্কে জানে না, শেরে বাংলা সম্পর্কে জানে না, সোহরাওয়ার্দী সম্পর্কে জানে না, জিয়াউর রহমান সম্পর্কে জানে না, কারণ জানতে দেওয়া হয়নি। তো এই যে অন্ধকার, এই যে অন্ধত্ব, এই অন্ধত্ব আমাদের উপর আরোপ করা হয়েছিল, এই অন্ধত্বকে আমরা ছুঁড়ে ফেলেছি। তো এই যে দেখুন, এই ফ্যাসিস্ট রেজিম ওরা আরো আগে বিদায় নিত, কিন্তু এই প্রজন্মটাকে আই হেট পলিটিক্স প্রজন্ম বানানো হয়েছে। তো এটার পিছনেও অনেকে কাজ করেছে, অনেকগুলো গ্রুপ কাজ করেছে, ঠিক আছে। কিন্তু মানুষ তো জন্মগতভাবে সে একটা রাজনৈতিক সত্তা নিয়ে জন্মায়, এটা তো আপনি দমন করতে পারবেন না। আপনি দেখেন এই যে ফ্রিল্যান্সিং যে ইয়াটা, সেক্টরটা, এখানে মানে বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েরাও ঘরে বসে হচ্ছে যে অনলাইনে কাজ করছে, এখানে টাকা কামাচ্ছে। কিন্তু দেখেন এই যে টাকা যে তারা কামাচ্ছে ইজিলি তাদের হাতে যে আসবে, তো সারা পৃথিবীতে পেপাল আছে। তো পেপাল এতদিন ডিজিটাল মন্ত্রীরা, ডিজিটাল শেখ হাসিনা এই পেপাল দিতে পারলো না, এটাকে একটা অর্গানাইজ স্ট্রাকচারের মধ্যে আনতে পারে নাই, যেটা এখন আমাদেরকে আনতে হবে। এই যে আপনি মানে সরকারি ওয়েবসাইটগুলোতে যদি ঢোকেন, মানে দেখলেই মানে একটা মানে মায়া লাগে, ভাঙা চোরা, ঠিক আছে, মানে কিরকম চোখে লেগে থাকে, মানে এখানে কালার সেন্সও ঠিক মতো নাই, মানে এত বাজে অবস্থা এটা। মানে তো এখানে ডিজিটাল সেক্টরটাকে আমাদেরকে এখানে গুছাতে হবে। তারপরে হচ্ছে যে আপনি হয়তোবা বলছিলেন ওই যে খেলার মাঠ বা ক্রীড়ার কথা। এই যে দেখেন আমাদের এখানে এই খেলার মাঠগুলো বন্ধ করায় কার লাভ হলো? একদিকে খেলার মাঠ বন্ধ হলো, অন্যদিকে মাদকের প্রসার বাড়লো। তো এই জায়গাগুলো, এবং আরেকটা বিষয় এখানে আপনি দেখেন মানে ঢাকায় কিন্তু আপনার ওইভাবে মানে বড় জমায়েত করার মতো কোনো ফ্রি স্পেস নাই। তো এগুলো তো পরিকল্পিত। এগুলা মানে শেখ হাসিনা কেন ফ্রি স্পেস রাখে নাই? তার সবসময় ভয় ছিল যে যদি মানুষ মানে নরমাল স্বাভাবিক কাজ করতে গিয়ে, আড্ডা দিতে গিয়ে যদি এখানে একটা জমায়েত হয়, ভয়। তো এই জন্য মানে আমাদের যে শিশুরা, তাদের যে স্বাভাবিক বিকাশ, ওই রাস্তাটাই বন্ধ করে দিয়েছে তারা। জি লুৎফুর রহমান, সাম্প্রতিক কিছু অপ্রীতিকর ঘটনা আমরা দেখেছি।
এমন ঘটনাগুলো বন্ধে কি পরিকল্পনা ও উদ্যোগ আপনারা নিচ্ছেন? যেমন যেটা নিয়ে কিন্তু আগে আমরা কথা বলেছি যে মানুষের মোবাইল কেন চেক করবে, এটা স্বাধীনতা। তারপর এরকম মানে মানে মানুষের মত প্রকাশের স্বাধীনতা রাখতে হবে, মানে যে কারণে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনটা গড়ে উঠেছে এবং প্রতিটা মানুষ পার্টিসিপেট করেছে যে আমি আমার মতো বেড়াতে যাব, ঘুরতে যাব, আমার মোবাইল কেন চেক করবে। হ্যাঁ, এটা আমরা দেখেছি গত দুই দিনে এই ব্যাপারে বেশ কিছু অভিযোগ আসছে এবং এটা যারা করেছে তাদের এই ঘটনার তো নিন্দা আমরা জানাই এবং অন্য কেউ তার ফোন চেক করে তার প্রাইভেসি লঙ্ঘন করতে পারে না, এটা কখনোই উচিত নয় এবং এটা যারা করেছে তারা অপরাধ করেছে। তো যারা এই অপরাধের সাথে জড়িত, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তাদের কাজ তারা করবে। এই অপরাধ যারা জড়িত অপরাধের সাথে আমরা মিডিয়াতে দেখলাম কোন এক জায়গায় আপনারাই ধরেছেন, দ্যাট ইজ ভেরি অ্যাপ্রিশিয়েটেবল, যে চাঁদ দাতুল ছিল কিংবা ফান্ড কালেক্ট করছিল, অথচ আপনারা বলেছেন আমাদের এরকম কোনো কার্যক্রম নেই। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এখনো ফান্ড রেজিং এর কোনো প্রোগ্রাম নেওয়া হয়নি। তো আমরা আপনারা তো সরকারকে বলছেন যারা অবশ্যই ব্যবস্থা নেন এবং তাদের জন্য আপনারা তাদের চিকিৎসার যা যা করা দরকার সেটা আপনারা করেন, সরকারের সেটা দায়িত্ব, এটা অবশ্যই সরকারের দায়িত্ব। এই জন্য এটা আমরা বারবার বলেছি যে এই চিকিৎসার নামে বা বিভিন্ন নামে বেনামে যারা চাঁদাবাজি করার চেষ্টা করছে তারা হচ্ছে একটি সংঘবদ্ধ গোষ্ঠী, যারা এই আন্দোলনের সুযোগ নিয়ে আন্দোলনকে পুঁজি করে নিজেদের স্বার্থ চরিতার্থ করছে। বাংলাদেশের রন্ধে রন্ধে দুর্নীতি কিন্তু ঢুকে গেছে, এটা কিন্তু দীর্ঘদিনের এই দুর্নীতির চর্চায় এটা কিন্তু রন্ধে রন্ধে ঢুকে গেছে। এর ফলে দেশের সাধারণ মানুষ যেমন বঞ্চিত হয়েছেন, তেমনি বৈষম্য বেড়েছে। কিছু লোকের কাছেই, নির্দিষ্ট কিছু লোকের কাছেই সব অর্থবিত্ত সব চলে গেছে। তরুণরা কি ভূমিকা রাখতে পারে? কারণ তরুণদের কাছেই তো সবাই আশা করছে। এখানে তরুণদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে, কারণ তারাই আগামী বাংলাদেশের নির্মাণের কারিগর। তো এই জায়গা থেকে বর্তমান প্রজন্মের যারা এই আন্দোলনের সাথে ছিলেন এবং আগামীর প্রজন্ম যারা আসছেন তাদের জন্য একটি নিরাপদ এবং স্বনির্ভর বাংলাদেশ তৈরি করতে সংঘবদ্ধভাবে কাজ করা ছাড়া আসলে উপায় নেই। তো এখন যে পরিস্থিতিতে দেশটা ছিল, দীর্ঘদিন এক ধরনের একক একটি শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা নিজেদের মতো দেশ পরিচালনা করেছে। এই জন্য দেশের সবগুলো প্রতিষ্ঠানই ভঙ্গুর এবং চোখে ঝলমলে আলো ঝলমলে কিছু কাজ করেছে যেগুলো নীতিনৈতিকতাহীন, এবং এতে করে বৈষম্য আসলে বেড়েছে। তো এটাই মানে বৈষম্য বাড়ার পেছনে এটাও তাদের নিজেদের পকেট ভারী করেছে বড় এই যে প্রজেক্টগুলো করে, মেগা প্রজেক্টগুলো করে, আর সাধারণ মানুষের উপরে চাপিয়ে দিয়েছে, দাও আরো ট্যাক্স ভরো, আরো শুল্ক দাও, এরকম আর কি। ধন্যবাদ। নিশিতাজামান নিহা, দেশের ঠিক কোন কোন খাতে দ্রুত সংস্কার করা প্রয়োজন বলে আপনি মনে করেন? দেশের বর্তমানে যেদিকে আপনি যদি এই একদম দেশটাকে ঢেলে সাজাতে চান এবং একদম গোড়া থেকে দুর্নীতি নির্মূল থেকে শুরু করে সব কিছু করতে চান, তাহলে আপনাকে এই যে তরুণ প্রজন্মের উপর নির্ভর করতে হচ্ছে, সাথে সাথে বর্তমানে যারা আছেন সবাইকেই সচেতন হতে হচ্ছে, আমাদেরকে একসাথে সবাইকে পার্টিসিপেট করতে হবে। এই জন্য শিক্ষা খাত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। আমাদের শিক্ষা খাতটাকে আসলে বারবার দেখেছেন, বারবার বিভিন্ন ধরনের পরিবর্তন নিয়ে এসে, এবং যেটি জনগণের কাছে ওভাবে গ্রহণযোগ্য ছিল না। আমাদের শিক্ষানীতি নিয়ে বারবার আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু সেদিকে সরকার আসলে ওভাবে কর্ণপাত করেনি। তাদের হয়তো করার প্রয়োজন বোধটি তারা করেনি, এবং তারা যে ধরনের শিক্ষা খাতে সংস্কার নিয়ে আসতে চেয়েছে সেটি আমাদের দেশের ক্ষেত্রে কতটুকু উপযোগী বা কতটুকু ফিজিবল তারা আসলে সেদিকেও তাকায়নি। তো শিক্ষা খাতকে আমি আসলে মনে করছি খুব বেশি গুরুত্ব দেওয়া উচিত, কারণ এই যে বাংলাদেশটা যারা পরবর্তীতে পরিচালনা করবে, যাদের হাত ধরেই আপনি আশা করছেন পরিবর্তন আসবে, তারা যদি একটি সঠিক শিক্ষা বা সুশিক্ষার মধ্যে দিয়ে যেতে না পারে, তাহলে কিন্তু ওই পরিবর্তন আপনি যতই আশা করেন, আজকে আপনি বলছেন দুর্নীতির কথা বা বিভিন্ন ধরনের অসঙ্গতির কথা, এগুলো আসলে কেন আসছে? কারণ এই যে মানুষগুলো
তাদের মধ্যে কিন্তু ওই ধরনের নীতি নৈতিকতা নাই, এবং আমরা বলে থাকি যে এই সিস্টেমের মধ্যে যারা ঢুকবে, এই সিস্টেমের মধ্যে দিয়ে যারা বেরিয়ে আসবে, তারা আসলে ওই সিস্টেমে ঢুকে তারা নিজেকে পরিবর্তন করে ফেলবে। আমরা এটি বারবার বলি। এটি কেন হয়? কারণ তাদের মধ্যে আসলে ওই ধরনের শিক্ষাটাই নাই, বা তাদের মধ্যে সচেতনতা হয়তো অনেক ক্ষেত্রে নাই যে তারা এখানে গিয়ে তারা পরিবর্তিত না হয়ে তারা বরং পরিবর্তনের জন্য কাজ করবে। তো শিক্ষা খাত এবং চিকিৎসা খাত, এই দুটিকে, এবং চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন ধরনের অসঙ্গতি আমরা দেখেছি। আমাদের দেশের চিকিৎসা খাতেও আসলে ওইভাবে কখনো মানে ভয়াবহ সব দুর্নীতি আমরা দেখেছি চিকিৎসা প্রত্যেকটা প্রতিষ্ঠান, মানে মেশিন কেনা হয়েছে কিংবা কোনো ইকুইপমেন্ট কেনা হয়েছে, সেটা ইনস্টলই করা হয়নি, একদম সেটার মেয়াদ ফুরিয়ে গেছে, মানে কেনার জন্য, শুধুমাত্র কিছু লোকের পকেটে পয়সা আসার জন্য করেছে। এবং কিনে অনেক ক্ষেত্রে আমরা ফেলিয়ে রেখেছি, জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারিনি, আমাদের ওই এক্সপার্টাইজটাও ছিল না অনেক ক্ষেত্রে। আপনি দেখবেন যে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার জন্য আমরা বলি যে আমরা ভারতে চলে যাব, ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত, বা দেশের মন্ত্রী থেকে শুরু করে বড় বড় পর্যায়ে যারা আছেন তারা কিন্তু কেউ দেশের চিকিৎসা নেয় না, তারা চিকিৎসা নেওয়ার জন্য বাইরে চলে যায়। এটি কেন? আমরা আমাদের চিকিৎসা খাতটাকে আসলে ওইভাবে গড়ে তুলতে পারি না। আমাদের তো হাঁচি কাশি হলেও আমরা দেখেছি সিঙ্গাপুর চলে যায়, তারপর আপনার বিভিন্ন দেশে আমরা চলে যাচ্ছি, তাই না? এখানেও তো একটা বড় বৈষম্য। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। আহনাফ সাঈদ খান, আগামীর বাংলাদেশের চেহারাটা কেমন হবে? যে স্বপ্ন আপনারা মানুষকে দেখিয়েছেন, সেই স্বপ্নটা আচ্ছা পূরণ করা কতটুকু, বাস্তবায়ন করা কতটুকু চ্যালেঞ্জিং বলে আপনি মনে করেন? আপনার কথা শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। না, আগামীতে আমরা যে বাংলাদেশটা দেখতে চাই সেটা বাস্তবায়ন করার চ্যালেঞ্জ তো পাহাড় সম, কিন্তু আমাদেরকে করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। দ্যাট ইজ নো আদার অপশন। না, পেছনে ফেরার সুযোগ নেই, সামনেই যেতে হবে, আমাদের করতেই হবে। মানে জি, তো এখন হচ্ছে যে আমাদের সামনে অনেক অনেক চ্যালেঞ্জ। এখানে যদি আমি শর্টকাটে কয়েকটা পয়েন্ট বলি, এখানে দুর্নীতি আমাকে দ্রুত দমন করতে হবে, এই জন্য দুদককে শক্তিশালী করার কোনো বিকল্প নাই। এবং দুদকেও হচ্ছে যে মানে যারা দায়িত্ব থাকবে তারা খুব বেশি দিন থাকবে না, কারণ খুব বেশি দিন থাকলেই সে এখানে একটা মানে ঘাটি গেড়ে বসার চেষ্টা করবে, এবং মানে সম্ভাব্য দুর্নীতিবাদ যারা, তারা হচ্ছে যে মানে তার সাথে একটা এখানে সেটআপ তৈরি করবে। হ্যাঁ, তো এটা করতে দেওয়া যাবে না। আর হচ্ছে যে মানে প্রত্যেক মানে সরকারের দায়িত্বে বা সচিবরা যারা থাকবে, প্রত্যেকের যে হিসাব এবং পরিবারের যত ব্যাংক অ্যাকাউন্ট হিসাব, এগুলা সব সময় হচ্ছে যে মানে একটা ট্র্যাকিং এর মধ্যে সরকারের নিয়ন্ত্রণে থাকবে। দেখেছি আগে পার্লামেন্টে চাওয়াও হয়েছে যে নির্বাচনের আগে কিংবা নির্বাচনের পরে পার্লামেন্ট মেম্বার কিংবা মানে সরকারি আমলা প্রশাসনে যারা আছে তাদের হিসাবটা দেন, কিন্তু কোনোভাবেই কিন্তু সেটা বের করা যায়নি। কিন্তু এখন দিতে হবে, এখন দিতে হবে। যদি না দেয় তাহলে হচ্ছে যে মানে এখানে স্বচ্ছতা থাকবে না, স্বচ্ছতা আনতে হবে। তো এটা হচ্ছে যে একটা ব্যাপার। তারপরে হচ্ছে আগামীর বিশ্বে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে পরিবেশ রক্ষা। আমাদের পরিবেশ এমনিতেই একটা ঘনবসতিপূর্ণ দেশ, আমরা মানে জায়গা খুব কম, মানুষ অনেক বেশি, এমনিতে এখানে মানে গাছগাছালি খুব কম। তার মধ্যে আমাদের সেভিয়র যে সুন্দরবনটা ছিল ওইটাকে ওই রামপাল টামপাল দিয়ে নষ্ট করছে। তারপরে হচ্ছে রূপপুর পারমাণবিক কেন্দ্র, এখানে যদি ব্লাস্ট হয়, আল্লাহ না করুক, বাংলাদেশ তো ধ্বংস হবেই, ভারতেরও একটা বড় অংশ ধ্বংস হবে। তো এগুলা নিয়ে হচ্ছে যে আপনার মানে আমাদের এখানে কাজ করতে হবে পরিবেশ নিয়ে। তারপরে হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন করতে গেলে আপনাকে রপ্তানি বাড়াতে হবে। রপ্তানি বাড়াতে হলে এখানে আমদানি নির্ভরতা কমিয়ে রপ্তানি বাড়াতে হলে আপনার এখানে ইন্ডাস্ট্রি লাগবে, নতুন নতুন শিল্প লাগবে। এবং আমাদের মৃতপ্রায় শিল্প যেগুলো, আমাদের ট্যানারি খুব ভালো একটা শিল্প ছিল, এই ট্যানারিটা ধ্বংস করা হয়েছে একদম প্ল্যান করে, কারণ এই কাঁচামালটা কিন্তু আমাদের দেশেই আছে। এই কাঁচামাল কিন্তু একমাত্র আমাদের যে রপ্তানি মানে পণ্য, যেটার কিন্তু কাঁচামাল নিয়ে আসতে হয় না। তো আমাদের যে তারপর পাট শিল্প কিংবা আমাদের গার্মেন্টস শিল্প যে পরিমাণ আমদানি নির্ভরতা, ওটা কমাতে হবে। আমাদের আবার ওই যে প্রত্যেকটা কারখানায় যে শ্রমের পরিবেশ এবং যারা শ্রমিক তাদের বেতন ভাতা কাঠামো, কারণ তারা যে টাকা পায় ওটা দিয়ে হচ্ছে যে মানে ঢাকা শহর পাস করা সম্ভব না। তারপরে হচ্ছে যে মানে ওই বেতনটাও দেয় না ঠিকভাবে, ঠিক আছে? তো ওই শ্রমিক শ্রেণীর লোকগুলোই কিন্তু মানে ওই যে ছাত্রদের পরে সবচেয়ে বেশি এখানে কন্ট্রিবিউশন রাখা আর কি, কোনো কোনো ক্ষেত্রে আরো মানে ছাত্রদের চেয়ে বেশি বলতে গেলে। তো এখানে শ্রমিক শ্রেণীর লোকদেরকে এখানে যথাযথ মূল্যায়ন করতে হবে।
তাহলে হচ্ছে আমার এখানে ইন্ডাস্ট্রি বাড়বে, আমার নতুন নতুন ইন্ডাস্ট্রি আনতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশের মাটি যেমন উর্বর, মাটির নিচেও প্রচুর পরিমাণ প্রাকৃতিক সম্পদ রয়েছে এবং বঙ্গোপসাগরেও অনেক প্রাকৃতিক সম্পদ রয়েছে। তো এগুলা উদ্ধার করে ঠিকঠাক যদি কাজে লাগানো যায় তাহলে আমরা নিশ্চিন্তে আরো 100 বছর চলতে পারবো। আপনি দেখেন আরব বিশ্বে মানে এক তেল আবিষ্কার করার পরে মানে ওদের আর কিছুই করা লাগতেছে না, ওরা চলে যেতে পারতেছে। আমরা যদি ওদের মতো বোকামি করবো না যে ওরা কোনো ইন্ডাস্ট্রি করে না, কোনো কিছু করে না, ওটার উপর ভরসা করে বসে আছে, আমরা ওইটা করবো না। যদিও সম্প্রতি ওরা নানা প্রজেক্ট শুরু করেছে কিন্তু ওদের প্রজেক্টগুলো আসলে ওই চাকচিক্যময় আর কি, কোনো ইন্ডাস্ট্রি আমি এখন পর্যন্ত দেখি নাই। তো আমাদেরকে এখানে মানে ইন্ডাস্ট্রিতে জোর দিতে হবে এবং আমাদের নিজস্ব যে প্রাকৃতিক সম্পদগুলো এবং আমাদের কৃষি পণ্য এগুলার ম্যানেজমেন্ট প্রপারলি করতে পারলে এবং এটা নিয়ে যদি আমরা খুব ভালো কিছু প্ল্যান করতে পারি তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সমস্যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এবং মানে পৃথিবীর সর্বোচ্চ ধনী 10টা দেশের মধ্যে বাংলাদেশে আসতে খুব বেশি সময় লাগবে না। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, স্বাধীনতা 53 বছরেও দেশের প্রতিষ্ঠানগুলো পেশাদার হয়ে উঠতে পারেনি, আর এই কারণেই নাগরিকরা তাদের অধিকার বঞ্চিত হয়েছেন। অনেক দেরিতে হলেও বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি ঢুকে গেছে তা দূর করতে কঠোর পদক্ষেপ নিতে হবে। তরুণদের ভ্যানগার্ড হিসাবে কাজ করতে হবে। শিশু ও তরুণদের মেধা ও শারীরিক বিকাশের সুযোগ অবারিত করতে হবে। সামাজিক সংগঠনগুলোকে পুনর্জীবিত করতে হবে। দেশের বিনিময়ে তরুণদের সক্ষমতা দক্ষতা কাজে লাগাতে হবে। নীতি নির্ধারণে এবং বাস্তবায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য